স্বাগত। আবারও দেখছেন ৭১ জার্নাল। সেন্ট মার্টিন প্রসঙ্গ, মিয়ানমারের হুমকি এবং জাহাজ নিয়ে অবস্থান, সেই খবর নিয়ে কথা বলবো, খোঁজ খবর নিব কেমন আছে সেন্ট মার্টিনের বাসিন্দারা। আমাদের সাথে আছেন রেজনুল হক দীপ আজাদ এবং যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম মিন্টু কক্সবাজার থেকে, এবং আরও যুক্ত হবেন এম কেফায়েতুল্লাহ খান, সমাজসেবক এবং সেন্ট মার্টিনের স্থানীয় বাসিন্দা। আপনাদের সকলকে স্বাগত এবং কৃতজ্ঞতা। আমি আলাপের শুরুতেই কেফায়েতুল্লাহর কাছে যদি যাই, এবং রেজনুল হক দীপ আজাদ নিশ্চয়ই যুক্ত থাকবেন আলোচনায়। কেফায়েতুল্লাহ খান, আপনারা কেমন আছেন? সেন্ট মার্টিনের মানুষ কেমন আছে? এবং নিরাপত্তাহীনতা ঝুঁকি বিবেচনায় এই মুহূর্তে কোনো সংকট আছে কিনা? জি, ধন্যবাদ আপনাকে। সেন্ট মার্টিন দ্বীপবাসীর পক্ষ থেকে ৭১ টেলিভিশনকে ধন্যবাদ জানাই। আমাদের সেন্ট মার্টিন দ্বীপের যে বর্তমান প্রেক্ষিতে যে চলমান যে সমস্যাটা চলছে, আসলে আমরা শতভাগ নিরাপদ আছি। আমাদের সাথে বাংলাদেশ কোস্টগার্ড, পুলিশ, নৌবাহিনী, বিজিবি এবং সর্ব শ্রেণীর প্রশাসন আমাদের নিরাপত্তা প্রহরীতে ডেকে রেখেছেন। আসলে মায়ানমারের সাথে আমাদের কোনো যুদ্ধ নয়। মূল বিষয়টা হচ্ছে আমরা আদিকাল থেকে একটি রাস্তা ব্যবহার করে আসছিলাম। আংশিক পথ 1/2 কিলোমিটার পর্যন্ত মায়ানমারে অংশ হয়ে আমাদের দ্বীপে আসা যাওয়া করতে হইতো। এটা তাদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে, ওইখানে মায়ানমার সরকারের নৌবাহিনী জাহাজ চলাচল করার কারণে ওই রাস্তাটা ব্লক হয়ে যায়। আমরা ওইদিক গেলে তারা আমাদেরকে গুলি ছুড়ে ওইখান থেকে বিতাড়িত করে, যার কারণে আমরা আমাদের আদিকালে সেই রাস্তাটি আমরা আর ব্যবহার করতে পারছি না, যার কারণে আমরা দ্বীপবাসী বড্ড ব্যাঘাতে পড়ে গেছি। এই কারণে আমাদের যাতায়াত ব্যবস্থা একেবারে প্রায় 13-14 দিন যাবৎ বন্ধ রয়েছে। যদিও খাদ্য সংকটের বিষয়ে যদি বলতে হয়, গতকাল আমাদের ডিসি মহোদয় সাহেব ওনার বিশেষ তদারকিতে সরকার পক্ষ থেকে কিছু ত্রাণ আর দ্বীপের স্থায়ী বাসিন্দাদের নিজস্ব অর্থায়নে কিছু খাদ্যদ্রব্য দিয়ে আনা নেওয়া হয়েছে। আমরা সেগুলো দিয়ে হয়তো সর্বোচ্চ 10 থেকে 12 দিন মতো হয়তো আমরা চলতে পারবো, এরপরে আবারও খাদ্য সংকট দেখা দিবে। তবে এই মুহূর্তে আমাদের দ্বীপে এখনো পর্যন্ত যাতায়াত ব্যবস্থা এখন বন্ধ রয়েছে। আমরা আসলে দ্বীপের যে বিশেষ যে ইমার্জেন্সি মুহূর্তে যে রোগীদের চিকিৎসার কারণে অনেক রোগী মারাও গেছে, এরকম আমাদের কাছে প্রভাব আছে, এবং অনেক রোগী এখনো পর্যন্ত বিছানায় কাতরা আছে, তারা সঠিক চিকিৎসা পাচ্ছে না। সেন্ট মার্টিন দ্বীপের যে হসপিটালটি রয়েছে সেখানে কোনো ডাক্তার নাই, এবং কোনো ধরনের দক্ষ কোনো ডাক্তারও নেই, এবং চিকিৎসা সেবাও নাই। তো যার কারণে আমরা চিকিৎসা সেবা থেকে টোটালি বঞ্চিত, এবং বাংলাদেশের সাথে আমাদের যোগাযোগ ব্যবস্থা একদম টোটালি বঞ্চিত। আমরা আদৌ জানি না আমরা এই সুরাহা বা এই সমাধান কবে পাবো, এবং বাংলাদেশের সাথে আমাদের একটা যে যোগাযোগ ব্যবস্থা কবে যে একটা সেট আপ হবে, এটা আমরা আদৌ জানি না। জি, কেফায়েতুল্লাহ খান, নিশ্চয়ই আবার আপনার কাছে আসবো, এবং আমাদের সাথে যে সংবাদ সম্পাদকরা আছেন তারাও নিশ্চয়ই প্রশ্ন করবেন। তার আগে কামরুল ইসলাম, এই যে ওই পথটি ব্যবহারে বাধা দেওয়া বা প্রতিক্রিয়া জানানো, এটি এবারই প্রথম হলো কিনা? আগে কখনো মিয়ানমার এ বিষয়ে কিছু বলেছে কিনা? এবং এই যে যাতায়াত বন্ধ, যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বন্ধ, এটি আমরা বিকল্প রাস্তার কথা শুনছি, সেই বিকল্প রাস্তা ব্যবহার কি শুরু হয়েছে? না হলে কবে নাগাদ শুরু হবে? দেখেন, আগে কখনো এভাবে বাধা দেওয়া হয়নি। আপনি জানেন যে বাংলাদেশের যে জলসীমা নাইখুংদিয়া যে অংশটি, সে সাগরে ডুবুচর উঠেছে অনেক আগে থেকেই। এটা হচ্ছে প্রায় 4-5 বছর ধরে ডুবুচর দেখা যাচ্ছে এই পথটা দিয়ে, অর্থাৎ বাংলাদেশের জলসীমা দিয়ে। এখান থেকে কোনো সেন্ট মার্টিনগামী জাহাজ যেমন পারে না, স্পিড বোটগুলো চলতে পারে না, ট্রলারগুলো চলতে পারে না। সেজন্য মিয়ানমারের প্রায় 40 মিটারের ভেতর দিয়ে কিন্তু, অর্থাৎ মিয়ানমারের সীমানা ব্যবহার করে আমাদেরকে সেন্ট মার্টিন যাওয়া আসা করতে হয়। সেন্ট মার্টিনবাসীকে টেকনাফ এবং টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাওয়া আসা করতে হয়। এটা নতুন কোনো বিষয় নয়। এটা এখন বাধার সম্মুখীন হচ্ছে কারণ মিয়ানমারের জান্তা বলেন, সেখানে বিদ্রোহী গোষ্ঠী বলেন, তারা কেউ বুঝতে পারছে না তাদের শত্রুকে বা মিত্রকে। কারণ এখানে বোট চলাচল করলে তারা মনে করছে যে কোনো প্রতিপক্ষ তাদেরকে ঘায়েল করতে আসছে, আক্রমণ করতে আসছে। সেই জায়গা থেকে কোনো একটা পক্ষ বারবার সেন্ট মার্টিনগামী যে যাত্রীবাহী যে স্পিড বোটগুলো আছে সেখানে আক্রান্ত করছে, সেভাবে ধারণা করা হচ্ছে। আর আপনি যেটা বলছেন যে যাতায়াতের যেহেতু বন্ধ হয়েছে, আপনি জানেন সেন্ট মার্টিন এমনিতেই 12 মাসের মধ্যেই 4-5 মাস এমনি বন্ধ থাকে। আপনি যেভাবে
বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে। আপনি বৈরী আবহাওয়া চলছে, গেল কিছুদিন আগে কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি একটা ভোট কেন্দ্রে, কারণ বৈরী আবহাওয়া ছিল, সেখানে সরঞ্জাম যেতে পারেনি। এভাবে করে কিন্তু বৈরী আবহাওয়া হলেই সেন্ট মার্টিন আপাতত একটু ভূখণ্ড থেকে আপাতত একটু যোগাযোগ বন্ধ হয়ে যায়, এটা স্বাভাবিক, সেন্ট মার্টিনের মানে অভ্যস্ত। তবে নতুন খবর হচ্ছে, নতুন আতঙ্ক হচ্ছে, সেই জায়গায় যেহেতু মিয়ানমার থেকে বারবার গুলিবর্ষণ হচ্ছে, সেখানকার জাহাজগুলো, যেখানে যে জাহাজগুলো দূরে ছিল এক সময়, সেই যুদ্ধ জাহাজগুলো যখন একদম সীমান্ত ঘেঁষা জলসীমার কাছাকাছি চলে আসে, তখন সেন্ট মার্টিনের মানুষের স্বাভাবিকভাবে আতঙ্ক তৈরি করে। সেই জায়গা থেকেই একেবারেই যোগাযোগটা বন্ধ করে দেওয়া হয়েছে। এখন প্রশাসন যেটা বলছে, তারা 1 মাসের জন্য খাদ্যপণ্য পাঠিয়েছে, সে খাদ্যপণ্য 1 মাস পর্যন্ত চলবে। এর পরবর্তী অবস্থার যদি পরিবর্তন না হয়, সেক্ষেত্রে পশ্চিম পাশ দিয়ে যে জলসীমা আছে, একইভাবে যে জাহাজে করে তাদেরকে পণ্য পাঠানো হয়েছে, সেই জাহাজে করেই আবার নতুন করে পণ্য পাঠানো, অর্থাৎ সামগ্রিকভাবে সেন্ট মার্টিনের মানুষ যাতে কোনো ধরনের ক্ষতির সম্মুখীন না হয়, অভাবের মধ্যে সংকটে পড়তে না হয়, প্রশাসন সে বিষয়টা খেয়াল করছে। কিন্তু বিষয়টা হচ্ছে আসলে এই যে সীমান্ত সংঘর্ষটা চলছে, এটা এখন ফুরাবার নয়। আপনি দেখেন এখন আরাকান আর আর্মি দখল করছে, কিন্তু কয়েকদিন পর আপনি শুনবেন যে এটা পুনর্দখলের জন্য আবার মিয়ানমারের সরকার বাহিনী আক্রমণ করছে। অর্থাৎ সীমান্ত সংঘাতের যে চলমান আছে, সেটির সমাধানে যেমন কাজ করতে হবে, একইভাবে বাংলাদেশের সীমান্তরক্ষী বা সেন্ট মার্টিন যারা আছে, সেন্ট মার্টিনের বাসিন্দা যারা আছে, তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনাটা আসলে খুব জরুরি বলে মনে করছেন এখানকার মানুষ। কত মানুষ আটকা পড়ে আছে সেন্ট মার্টিনে? সংখ্যাটা কেমন হতে পারে? নারী, শিশু, বয়স্ক মানুষ যাদের জরুরি সেবা লাগে, ধারণা আছে কিনা কামরুল ইসলাম? সেন্ট মার্টিন তো স্বাভাবিকভাবে 10,000-এর মতো মানুষ বসবাস করে, এখানে আটকে পড়ার বিষয় না। আটকে পড়েছিল কয়েকদিন আগে, সবাই এখন সেন্ট মার্টিন গিয়েছে। আবার সেন্ট মার্টিন থেকে যারা এখানে আসছেন, তারা সহসা চাইলে আগের মতো করেই যেতে পারছেন না। এখন যারা যেখানে আছে সেভাবে আছেন, কিন্তু এই যে কেফায়েতুল্লাহ কথা বলছেন, তিনি হয়তো বা কক্সবাজারে আছেন, তিনি ফিরতে পারছেন না গ্রামে। আবার যারা বাজার করতে আসছেন টেকনাফে, তারা হয়তো বা ফিরতে পারছেন না, ভয়ে আছেন, এইভাবে করে। তবে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখানে অসুস্থ রোগী সবচেয়ে বেশি, এখানে ওষুধের সংকটটা সবচেয়ে বেশি। চিকিৎসা হাসপাতাল একটা আছে, ওখানে ডাক্তার যায় আসা যাওয়া করে, নিয়মিত কোনো ডাক্তার থাকে না। এই বিষয়টা যদি সমাধান হয়, তাহলে যে এই যে চিকিৎসার যে সংকটটা, সেটা দূরীভূত হবে। সবচেয়ে বড় সমস্যা এই চিকিৎসার বিষয়টা, কারণ যে কোনো সময় রোগাক্রান্ত মানুষকে সহসা সেন্ট মার্টিন থেকে টেকনাফে আনা যায় না, দূরে কোথাও নিয়ে যাওয়া যায় না। জি, দীপ আজাদ, রেজানুল হক কোনো কিছু যুক্ত করবেন? আরো কয়েকটি প্রশ্ন আছে জানতে। আমি জনাব কেফায়েতুল্লাহ বা কামরুল ইসলাম মিন্টু, আমাদের সহকর্মী দুজন যদি বলেন, আমি যদি দেখলাম যে প্রায় 1 সপ্তাহেরও বেশি সময় এই উদ্ভূত পরিস্থিতিতে যাতায়াত ব্যবস্থা বন্ধ থাকার পরে যে বলা হচ্ছে বিকল্প পথে ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে বা খাদ্য সামগ্রী পাঠানো হয়েছে, অথবা কিছু সীমিত পর্যায়ে চলাচল করা হয়েছিল, এই বিকল্প পথটা কি কেমন? এটি কি সবসময় ব্যবহার করার মতো নয়? এটি একটি প্রশ্ন। আরেকটি হচ্ছে যে এই যে ডাক্তারের কথা যেটা শুনলাম যে ওখানে হাসপাতাল আছে একটা, কিন্তু কোনো ডাক্তার ওখানে থাকেন না, একজনও থাকেন না, ফলে কোনো চিকিৎসা ব্যবস্থা নাই। এই অবস্থাটা কি এখনকার এখন এই পরিস্থিতির কারণে তৈরি হয়েছে, নাকি বছরের কোনো সময় সেখানে ডাক্তাররা স্থায়ীভাবে থাকেন না? এটা একটা জানার বিষয়, কারণ স্বাস্থ্য ব্যবস্থা অনেক উন্নতির কথা মাঝে মধ্যে আমাদের কেউ বলে থাকেন, সেজন্য এটা একটু জানতে চাই। জি, কেফায়েতুল্লাহ খান, আপনার কাছ থেকে শুনি। জি, ধন্যবাদ। আসলে সেন্ট মার্টিন দ্বীপের যে হসপিটালে যে ডাক্তারের যে সমস্যা, এটা আসলে নতুন যে সৃষ্টি হয় নাই তাও নয়। এটা হচ্ছে পূর্ব থেকে এই প্রবলেমটা, কেউ যখন ট্রান্সফার হয়ে সেন্ট মার্টিন দ্বীপে আসে, তখন ওই ডাক্তাররা এখানে থাকতে চায় না, তখন তারা এখান থেকে ট্রান্সফার নিয়ে চলে যায়। এবং বর্তমান প্রেক্ষাপটে এটা আরো কঠিনতম হয়ে দাঁড়িয়েছে আমাদের জন্য। দ্বীপে কোনো মিডওয়াইফারি এবং নার্স এবং এনজিও পালিত হয়তো একজন ডাক্তার আছে, তবে দক্ষ ডাক্তার বা যে এরকম কোনো ডাক্তার আমাদের সেন্ট মার্টিন দ্বীপে নেই। গ্যাজেটেড কোনো ডাক্তার আমাদের সেন্ট মার্টিন দ্বীপে নেই, এবং এখানকার চিকিৎসা ব্যবস্থা খুব নাজুক অবস্থা আমাদের দ্বীপে। আর আমাদের যে পশ্চিম পাশ, যে বিকল্প রাস্তা দিয়ে আমাদের যে চলাচলের যে রাস্তাটা, এটা যদি আমি বলতে চাই, আমি নিজেও ওই দিনের আমি একজন যাত্রী ছিলাম, এবং আমি যদি আমার অভিজ্ঞতা থেকে বলতে চাই, অনেক কষ্টসাধ্য ছিল এই জার্নিটা আমাদের দ্বীপের জন্য।
এটা মোটেও এটা আমাদের জন্য উপযুক্ত বিকল্প রাস্তা হতে পারে না, বরং সেন্ট মার্টিন দ্বীপ বন্দী হয়ে ওইখানে মরে যাওয়া আমাদের জন্য সবচেয়ে উত্তম পন্থা আমি মনে করি। এই বিষয়টা আমাদের জন্য বিকল্প পথটি অনেক ঝুঁকিপূর্ণ, কেন এটি বললেন? অনেক ঝুঁকিপূর্ণ। এটা আমরা ইয়ং ছেলেমেয়েরা হওয়ার পরেও এটা আমাদের জন্য যথেষ্ট ঝুঁকিপূর্ণ ছিল। এখানে মহিলা মানুষ বা যে মেয়ে মানুষ এখান থেকে চলাফেরা তো প্রশ্নই আসে না। মুরব্বী মানুষ, মহিলা মানুষ এখানে চলাফেরা খুব কষ্টসাধ্য আমাদের জন্য। দীপাজাত কোনো কিছু যুক্ত করবেন? জি, আমি যেটা যুক্ত করতে চাই সেটি হচ্ছে যে গত কয়েকদিন ধরে, বিশেষ করে 1 সপ্তাহ ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে বিভিন্ন ধরনের তথ্য দেওয়া হচ্ছে, যেটা আপনার খুবই উদ্বেগজনক, এবং আমরা মনে করি যে এগুলো আসলে গুজব বা অপপ্রচারের অংশ হিসেবেই দেওয়া হচ্ছে কিনা। যদি সেটি না হয় তাহলে আসলে প্রশ্ন উত্তর দেওয়ার কেউ নাই, রূপা বা রাজা ভাই বা আমাদের কামরুল বা আমাদের সহকর্মী ভাই যারা আছেন, যে সেটি হচ্ছে যে পররাষ্ট্র মন্ত্রণালয় হোক বা সরকারের যে সংশ্লিষ্ট জায়গা থেকে হোক, একটা পরিষ্কার একটা মানে কোনো ব্যাখ্যা বা আপনার স্টেটমেন্ট দেওয়া হয় নাই যে এই যে গুজবগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে সেন্ট মার্টিন নিয়ে, যেটি আজকে আমাদের দুই সহকর্মী বললেন, সেটির সাথে এই গুজবের কোনো আপনার মানে মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে কেন সেই মহল থেকে বলা হচ্ছে না বা সেই মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে না যে বিষয়গুলি হচ্ছে এই না এই? জি, যেমন আপনি গুজব প্রসঙ্গটি টানলেন, আমি রিউমার স্ক্যানারের বরাতে দেখছিলাম যে জনাব মোহাম্মদ আশিকুল ইসলাম আশিক নামে একটি সামাজিক যোগাযোগ মাধ্যমের ফেসবুকের আইডি থেকে পোস্ট দেওয়া হয়েছিল 24 ঘন্টা আগে যে সেন্ট মার্টিনের সব বাসিন্দাদের দ্বীপ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। রিউমার ৭১ জার্নাল সেন্ট মার্টিন কি অবস্থা চলছে সেখানে কথা বলছিলাম। আমাদের সাথে আছেন রেজনুল হক, দীপাজাত, কামরুল ইসলাম মিন্টু এবং এম কেফায়েতুল্লাহ খান। কামরুল ইসলাম, যেটি বলছিলাম যে এমন একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথম দিয়েছেন একজন ফেসবুক ব্যবহারকারী যে সেন্ট মার্টিনের বাসিন্দাদের দ্বীপ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। আপনারা এমন কথা শুনেছিলেন কিনা, এর কোনো ভিত্তি আছে কিনা? এটি যদি গুজব বলি, সেই গুজব সেন্ট মার্টিন পর্যন্ত পৌঁছেছিল কিনা? রূপা, আমি একটু মিন্টুর সঙ্গে যুক্ত করে দেই। নিশ্চয়ই। আমি ওই আগের প্রশ্নের জবাব কেফাতুল্লাহ সাহেব যেটা দিলেন আমি বুঝতে পারি নাই। বিকল্প পথটা উনি বললেন যে আমরা যারা ইয়াং আছি তারা যেতে পারি, কিন্তু বয়স্করা পারেন না। এটি ব্যাখ্যাটা আমি বুঝলাম না। এটা কি নিরাপত্তা জনিত কোনো সমস্যা, নাকি ঢেউ বেশি, সাগর অনেক বেশি ঢেউ? হ্যাঁ, সেটাই। আর এই মুহূর্তে কি ঢেউ থাকারই কথা? মানে আমরা তো সবাই জানি যে বছরের একটা সময় এই যাতায়াত বন্ধ থাকে। এখন কি সেই সময়টা চলছে? আর ওই বিকল্প পথের রিস্কটা, ঝুঁকিটা আসলে কোন কতটুকু, সেটা কিভাবে, সেটাই একটু জানতে চাই। কামরুল ইসলাম। বিকল্প পথ যেটা কেফায়েত বোঝাতে চাইছেন, এটা হচ্ছে গভীর সাগর, একদম সাগরের মধ্য সাগর, এই পশ্চিম পাড়টা। এটা হচ্ছে এখানে যে ট্রলারগুলো চলাচল করে, সেন্ট মার্টিন যে চলাচল করার মতো উপযোগী কোনো ট্রলার এখানে নেই। মানে সেন্ট মার্টিনে যে চলাচল করে, এই যে ট্রলার স্পিড বোট বলেন, এই উপযোগী, অর্থাৎ এখানে কান্ট্রি যেটা শিপ বলা হয় সেগুলো চলাচল করে মূলত। এই ট্রলারগুলো নেই এখানে। শুধুমাত্র বড় বড় হচ্ছে 5টি ট্রলার আছে, বোট মালিক সমিতির 5টি ট্রলার আছে, আর 4টি স্পিড বোট আছে। এটা নিয়মিত হচ্ছে টেকনাফ টু সেন্ট মার্টিন চলাচল করে এই নাইখংদিয়া অংশ দিয়ে। কিন্তু যে অংশ দিয়ে চলছে সে মানে এখন বিকল্প পথ যেটা, সেটা নিরাপদ নয়। বৈরী আবহাওয়া যখন হয়, সাগরের উত্তালতা বেড়ে যায়, গভীর সমুদ্র দিয়ে এই ট্রলারগুলো দিয়ে চলাচল করা যায় না। নিরাপত্তাজনিত কোনো কারণ নাই, এটা হচ্ছে মূলত বৈরী আবহাওয়ার কারণে, সাগর উত্তাল হওয়ার কারণে এবং অনুপযোগী বুট থাকার কারণে মূলত এই পথটি নিরাপদ নয় চলাচলের জন্য, মূলত সে কথা বলা হচ্ছে। পরিষ্কার। যেটি বলছিলাম যে সেন্ট মার্টিনের বাসিন্দাদের দ্বীপ ছাড়তে বলা হয়েছে, এমন কোনো খবর আপনাদের পর্যন্ত পৌঁছেছিল কামরুল ইসলাম? আপনার থেকেই শুনলাম, এই প্রথম শুনলাম। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে গতকালকে যে স্পিড বোটে গুলি করে একজন আহত হয়েছে রোহিঙ্গা, সেটাও মিথ্যা। একজন রোহিঙ্গা পর্যন্ত এটার ভিডিও মাছ ছড়াচ্ছে। দেখেন আপনি, সে আসছে, সে হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পে থাকে। যখন হাসপাতালে আসলো তখন তার নাম হচ্ছে জহুর। সে বলল যে আমি যখন সেন্ট মার্টিনে গিয়েছিলাম তখন আসার সময় আমাকে গুলি করছে। এভাবে কিন্তু রিউমার ছড়াচ্ছে। আসলে মূলত ঘটনাটা কিন্তু এরকম নয়, এভাবে কিন্তু রিউমার ছড়াচ্ছে। আর একটা হচ্ছে জাহাজ, যে সেখানে সাগরে 3টি জাহাজ আছে,
সেখানকার নৌবাহিনী স্বাভাবিকভাবে ওই তাদের জলসীমায় টহল দিবে, এটা স্বাভাবিক একটা বিষয়। এবং আমরা যখন সেন্ট মার্টিনে যাওয়া আসা করি প্রায় সময় অনেক দূরে এই ট্রলারগুলো, এই শিপগুলো দেখা যায়, যুদ্ধ জাহাজগুলো দেখা যায় মিয়ানমারের। কিন্তু এখন চোখে পড়ছে, আলোচনার বিষয় হচ্ছে এই কারণে মিয়ানমারের সংঘর্ষ চলছে। দ্বিতীয় কথা হচ্ছে যে বাংলাদেশ এবং মিয়ানমারের জলসীমার একেবারে কাছাকাছি জাহাজগুলো চলে আসছে। এর জন্য এখন যুদ্ধ একটা অবস্থা তৈরি করে ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো, সবার মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। এবং সেন্ট মার্টিনের যে সমস্ত সাধারণ মানুষগুলো আছে তারা এই আলোচনাগুলো তারা নিতে পারছেন না এবং তারা ভয়ে আতঙ্কের মধ্যে আছেন মূলত। একদম পরিষ্কার। কামরুল ইসলাম, দীপাজাত, আপনি বলছিলেন যে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ বা ব্যক্তির বক্তব্য সেটি নিশ্চয়ই প্রয়োজন। আবার যারা এরকম গুজব ছড়াচ্ছে, মানে তাদের লক্ষ্য উদ্দেশ্য বা কি? এটা তো খুবই স্বাভাবিক আপনার, সেটা হচ্ছে যে একটা উদ্দেশ্য তো ছড়ানো হচ্ছে যে যারা আপনার, যেটি আপনি আজকে আলোচনা শুরু করলেন যেখান থেকে, যে প্রধানমন্ত্রী আজকে বলছেন বৃক্ষরোপণ কর্মসূচির শুরুতে যে আলোচনায় তিনি বলছেন যে ষড়যন্ত্র হচ্ছে, এগুলো কিন্তু ষড়যন্ত্রের অংশ হিসেবে আপনার হয়তো অনেকের গায়ে নাও মাখতে পারেন, কিন্তু এগুলো এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার যে ধরনের বক্তব্য ছড়িয়ে দেওয়া হচ্ছে এটি খুবই আশঙ্কার। আমার কন্যা আপনার জিজ্ঞেস করছে যে সেন্ট মার্টিনে আসলে হচ্ছে কি, এরকম কোনো ঘটনা ঘটছে কিনা। হ্যাঁ, আমি নিজেও একটু অন্ধকার রয়েছি, আমাদের সহকর্মীরা অনেকেই হয়তো সেখান থেকে মানে খবরটা আজকে আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে অনেক বিষয় কি হলো, যেটা মিন্টু ক্লিয়ার করলেন যে এই যে ফেসবুকে আপনার এগুলো দেওয়া হচ্ছে এগুলোর সাথে কোনো কিছুর আপনার কোনো ঘটনার কোনো মিল নেই, সামান্যতম সত্যতা নেই। কিন্তু সেই সাথে একটা জায়গায় খুবই পরিষ্কার যে ষড়যন্ত্র কিন্তু, এগুলো কিন্তু ষড়যন্ত্রের অংশ না, একথা কিন্তু আপনি জোর দিয়ে বলতে পারবেন না। এগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই ষড়যন্ত্রকে কোনো ক্ষেত্রে পরিকল্পিত ষড়যন্ত্র বা কোন ষড়যন্ত্রকে আপনার এগিয়ে দিতে চেষ্টা করে বা এগিয়ে নেয় আপনার। জি, রেজানুল হক, মিয়ানমার তার নিজেদের দেশে যুদ্ধ চলছে, সে কারণে তাদের সীমানায় তারা নানান রকম মানে কার্যক্রম, কর্মসূচি, পদক্ষেপ নিচ্ছে। সেখানে বাংলাদেশের কি করণীয় আসলে? তাদের জাহাজ, পথ তারা নিশ্চয়ই তাদের মতো করেই নিয়ন্ত্রণ করতে চাইবে নাকি? না, সেটা ঠিক, তাদের মতো করে করতে চাইবে, কিন্তু তাতে যদি প্রতিবেশী দেশ ক্ষতিগ্রস্ত হয় তাহলে তারা এটা করতে পারে না। এবং সেক্ষেত্রে আমাদেরও কিছু করণীয় আছে। কামরুল ইসলাম মিন্টু পরিষ্কার করে বলেছেন অবশ্য অবস্থাটা, যে তারা এখন আসলে আমরা জানি যে আমাদের সেন্ট মার্টিন বা আরাকানের টেকনাফের উল্টা দিকে যে মিয়ানমারের যে এলাকাটা, সেই এলাকাতে বিদ্রোহীদের সাথে আরাকান আর্মির সংঘর্ষ বহুদিন ধরে চলছে। এবং আমরা মাঝে মধ্যে খবর পাচ্ছিলাম যে বিদ্রোহীরা অনেক জায়গায় মানে তারা দখল করেছে এবং আরাকান মিয়ানমার সেনাবাহিনী বিতাড়িত হয়েছে। সেটাও আমরা দেখলাম, অনেকে বাংলাদেশে পালিয়ে আসছে কয়েক দফায়। এখন তারা নৌপথে অবস্থান নিয়েছে মিয়ানমার সেনাবাহিনী, এবং এটাও সত্য তার কাছাকাছি দিয়ে যে সমস্ত নৌযান যাতায়াত করে তারা শত্রু না মিত্র এটা তাদের পক্ষে বোঝা মুশকিল। সে কারণেই কেউ যাতে চলাচল না করে সেজন্য তারা গুলি করছে। তো এটা তাদের কৌশল। কিন্তু আমরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমাদের সেন্ট মার্টিন যে মূল ভূখণ্ড, দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে এবং সেখানকার মানুষ যে মানবেতর জীবনযাপন করছে, এই যে অসুস্থ হয়ে লোকজন ট্রিটমেন্ট পাচ্ছে না, এই ব্যাপারে তো বাংলাদেশের অবশ্যই কিছু না কিছু করণ নিচ্ছে। আজকে মানে গতকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাদের মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব তিনি কথাটা বলেছেন এই প্রসঙ্গে একটু, যে আমরা আলাপ আলোচনার মধ্য দিয়ে এই সমস্যার সমাধানের চেষ্টা করতে পারি। এটাই বাংলাদেশের সবসময়কার কূটনৈতিক অবস্থান এবং শুরু থেকেই খুব শান্ত অবস্থায় মিয়ানমারের পরিস্থিতি। আমি মনে করি যে একটা লাইন বলে শেষ করি, এই কথাটা রোহিঙ্গা সমস্যা সমাধানের ক্ষেত্রেও সরকার সবসময় বলে আসছে যে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেই এই সমস্যার সমাধান করতে চাই। এবং এখন যে পরিস্থিতি সেটাও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে আলাপ আলোচনার মাধ্যমে করতে চাই। এটা তো অবশ্যই আমরা তো অবশ্যই যুদ্ধে জড়াবো না, কারণ যুদ্ধে জড়ানোর পরিণতি কি হয় সেটা সারা বিশ্ব যেমন দেখছে, আমরা ভুগছি। যুদ্ধে আমরা অবশ্যই জড়াবো না, কিন্তু যখন আমাদের উদ্দেশ্যে গুলি করা হয় এবং আমাদের লোকজনের যাতায়াত বন্ধ হয়ে যায়, তখন তো সরকারের কিছু শক্ত পদক্ষেপও নেওয়া উচিত। অনেক ধন্যবাদ রেজানুল হক, সময় একদম ফুরিয়ে আরো বাড়তি নিয়ে ফেলেছি। অনেক ধন্যবাদ দীপ আজাদ, কেফায়েতুল্লাহ খান এবং কামরুল ইসলাম মিন্টু এবং সকলকে।